আমরা রেশনাল মেথড যেটা সেটা তো আমরা দেখলাম, এখন এম্পিরিক্যাল কিছু ফর্মুলা আছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এম্পিরিক্যাল ফর্মুলা কেন ইউজ করা হয়? এস্টিমেশন অফ দা ফ্ল্যাট পিক। আমাদের এই চ্যাপ্টারের সবকিছুই মূলত আমরা এই ফ্লাডের যে পিক, ফ্লাডের কোরিলেশন, ফ্লাড ডিসচার্জ, ফ্লাডের স্টেজ, এই জিনিসগুলো বের করার জন্য মেইনলি আমরা এখানে ইউজ করতেছি। তো রেশনাল মেথড, এম্পিরিক্যাল মেথড দুটেই দেখতে পাচ্ছ যে কিউপি বের করা আলটিমেট টার্গেট। তো কিছু বেসিক পার্থক্য তো অবশ্যই আছে, তো আমরা একটু দেখি। To simplify the form of the equation, only a few of the many parameters affecting the flood peaks are used. For example, almost all formula use catchment area. আমরা এর আগের ফর্মুলা তো দেখছিলাম, আমরা ক্যাচমেন্ট এরিয়া নিয়ে আমরা কাজ করছিলাম। Most of them neglect the flood frequency as parameter. আমরা কিন্তু সবকিছু ইউজ করছিলাম এর আগের ফর্মুলায়, যেমন ডিসচার্জ ছিল, তারপরে ক্যাচমেন্ট এরিয়া ছিল, ক্যাচমেন্ট এরিয়ার সাথে যেমন অনেক কিছু কোরিলেট করছে, কোফিশিয়েন্ট ছিল, কিন্তু আমরা ফ্লাডের যে ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা কিন্তু আমরা কনসিডারেশনে আনিনি। বাট এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, আমাদের কিন্তু এই জিনিসটাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল যে কনসিডারেশনের। কারণ একটা ফ্লাড কি ইন্টেন্সিটিতে হচ্ছে বা বৃষ্টিপাতটা কি ইন্টেন্সিটিতে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই ম্যাটার করবে। তো এম্পিরিক্যাল ফর্মুলা আর রেশনাল ফর্মুলার মধ্যে বেসিক পার্থক্য এটা যে এম্পিরিক্যাল ফর্মুলায় এখানে এই ফ্লাড ফ্রিকোয়েন্সিটা ইনকর্পোরেট করা হয়। তো তোমাদের অনেক সময় ডিফারেন্স বিটুইন রেশনাল মেথড এন্ড এম্পিরিক্যাল মেথড এই কোশ্চেনটাও আসে। তোমরা দুইটা থিওরি থেকে বেসিক যে পার্থক্যগুলো আছে সেই জিনিসগুলো তোমরা একটু দেখতে পারো। মেইনলি এখানে যে ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি যে প্যারামিটারটা, সেটাই আসলে মেইনলি ইন্ট্রোডিউস করা হয়েছে এই এম্পিরিক্যাল মেথডে। আচ্ছা, দেখো এখন আমরা এম্পিরিক্যাল ফর্মুলাগুলো কি দেখি। আচ্ছা, এম্পিরিক্যাল অনেকগুলো ফর্মুলা আমরা পাবো, একটা একটা করে দেখি। তো বেসিক একদম জেনারেল, রেশনাল মেথডও যেরকম একটা জেনারেলাইজ আমরা ইকুয়েশন করছি, তারপরে ফিল্ড কন্ডিশনের জন্য আমরা সেটা মডিফাই করছি। এখানেও সেম জিনিস, জেনারেল কন্ডিশনের জন্য আমরা যে ফর্মুলাটা পাচ্ছি সেটা হলো কিউপি ইকুয়াল টু এফ এ। আচ্ছা, এই রিলেশনটা এটা রিলেট দ্য ফ্ল্যাট পিক টু দ্য ড্রেনেজ এরিয়া এবং ম্যাক্সিমাম ফ্লাড ডিসচার্জ মেজারমেন্ট করা হয় একটা ক্যাচমেন্টের এই ফর্মুলার মাধ্যমে। এখন দেখো, এটার জেনারেলাইজ ফর্মুলা ছিল, এটারই এখন সময়ের সাথে সাথে প্রত্যেকটা প্যারামিটারই ইমপ্রুভ করা হয়, বা প্রত্যেকটা ফর্মুলারই কিন্তু ইমপ্রুভ ভার্সনটা প্রত্যেকেই ইনভেন্ট করার চেষ্টা করে। তো সেটারই এখানে কিছু ধাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা যে ডিকেন্স ফর্মুলা। ডিকেন্স ফর্মুলায় দেখো কিউপি ইকুয়াল টু সিডি এ টু দি পাওয়ার 3/4। কিউপি ফ্লাডের ম্যাক্সিমাম যে ডিসচার্জ, সেটা সিডি হলো ডিকেন্স কনস্ট্যান্ট, যেটা 6 থেকে 30 পর্যন্ত ভ্যারি করে। তোমাদের টেবিল মুখস্থ করার কোনো দরকার নাই, তোমরা এই রেঞ্জটা মনে রাখতে পারো যে 6 থেকে 30 পর্যন্ত রেঞ্জটা ভ্যারি করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে রাইভস এর ফর্মুলা দেখো, 65 এর পর এটাকে আরো ইমপ্রুভ করে 84 এ আরেকটু ইমপ্রুভ করা হয়েছে। তো এখানে সি, যেহেতু ডিকাস ফর্মুলা ছিল, এখানে সি ডি ছিল এটার কোফিশিয়েন্ট, এটা সি আর, এখানে কোফিশিয়েন্টের যে এরিয়ার যে পাওয়ারটা সেটাও চেঞ্জ হয়েছে। তো এটাকে রাইভস কোফিশিয়েন্ট আমরা বলতেছি। এবং দেখতে পাচ্ছ এই ফর্মুলাটা ম্যাক্সিমামই ইউজ হয় হলো যে তামিলনাড়ু, মানে ইন্ডিয়ার যে তামিলনাড়ু যে প্রদেশটা আছে, সেখানে ম্যাক্সিমাম এই ফর্মুলাটা ইউজ করা হয়। এখানে এই তিনটা ভ্যালু মনে রাখতে হবে। সিআর 6.8, 80 কিলোমিটার যদি ইস্ট কোস্ট হয় সেটার জন্য 8.5, 80 to 160 কিলোমিটার ফ্রম ইস্ট কোস্ট 10.5, হিলি এরিয়ার যে আশেপাশে যে হিলি এরিয়া গুলো আছে সেটার জন্য। তো এখান থেকে এগুলার শর্ট নোটস আসে যে এম্পিরিক্যাল মেথডের কিছু এম্পিরিক্যাল মেথড ডেসক্রাইব করতে, সেক্ষেত্রে তোমার তখন এখান থেকে কিছু ফর্মুলা বা যেগুলা আছে নাম্বারের উপর বেস করে সেগুলো তোমাদের ডেসক্রাইব করতে হবে। তোমাদের কত মার্কসের জন্য আসে সেটা দেখতে হবে। অথবা বলা থাকে অনেক সময় যে ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে তোমাদের কিরকম চেঞ্জ গুলো হতে পারে। তো
কোশ্চেনটা পড়ে বুঝে তারপর অ্যান্সার করবা। আচ্ছা, এরপরে দেখো ইংলিশ ফর্মুলা। এটা ফ্লাড ডাটা ক্যাচমেন্ট ইন ওয়েস্টার্ন ঘাট অফ মহারাষ্ট্র। এটাও বুঝতে পারতেছো যে এটাও ইন্ডিয়ার যে মহারাষ্ট্র যে প্রদেশটা আছে সেটার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো বাংলাদেশের পার্সপেক্টিভ আসলে এই দুইটা খুব একটা বেশি ইউজ হয় না। তো এখানে দেখতে পাচ্ছ কিউপি এর ফর্মুলাটা 124a ডিভাইড বাই √a প্লাস 10.4, এবং এখানে এরিয়াটা আসবে কিলোমিটার স্কোয়ারে। এছাড়াও আর একটা ফর্মুলা আছে, এটাও ইন্ডিয়ার জন্য। এটা পিক ডিসচার্জ টু বেসিন এরিয়া অলসো ইনক্লুড দ্য ফ্লাড ফ্রিকোয়েন্সি। এখানে ফ্লাড ফ্রিকোয়েন্সিটা অ্যাড করা হয়, এটাকে বলা হয় ফুলার ফর্মুলা। এটা আদার ফর্মুলা কিন্তু মানে এখানে তোমাদের কিন্তু কোশ্চেন ভাবে আদার ফর্মুলা হিসেবে আসে না। ফুলার ফর্মুলা, এটার নামটা মনে রাখবা, নামটা একটু ভিতরের দিকে, তো এই কারণে তোমাদের দেখা যায় যে পরীক্ষার সময় এটা মিস করে যাও, এটা খেয়াল থাকে না তোমাদের। তো ফুলার ফর্মুলা, এটা এই ফর্মুলাটা মেইনলি হলো গা, এটা ইউএসএ তো ইউজ করা হয় মোটামুটি, এটা বলতে পারো এই ফর্মুলাটাই বাকিগুলোর চেয়ে এই ফর্মুলাটাই মানে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করার টেন্ডেন্সিটা একটু বেশি। কিউটিপি হলো গা 24 ঘন্টার জন্য আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি, 24 ঘন্টার হিসাব, এখানে 24 ঘন্টা ধরে ডাটা নিয়ে 13 বছরের জন্য আমরা কিউটিপি পাবো। ক্যাচমেন্ট এরিয়া কিলোমিটার স্কোয়ারে, সিএফ হলো রেঞ্জ যে কোফিশিয়েন্ট, যে ফুলার যে কোফিশিয়েন্ট সেটা রেঞ্জ 0.18 থেকে 1.88 পর্যন্ত। এখান থেকে আমরা এই এম্পিরিক্যাল যে ফর্মুলা গুলা সেগুলো একটু দেখলাম। এটুকু পর্যন্ত বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, এরপরে যাচ্ছি এনভেলপ কার্ভ। এনভেলপ কার্ভটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এনভেলপ কার্ভের মধ্যে দেখো কি বলা আছে, ইন রিজিয়ন হ্যাভিং সেম ক্লাইমাটোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ইফ দ্য অ্যাভেলেবল ফ্লাড ডাটা আর মার্জ, দ্য এনভেলপিং curve technique can be used to develop a relationship between the maximum flood flow and drainage area. যেখানে সেম ক্লাইমেট, একটা পুরো একটা যদি জোন হয়, এখানে জোনগুলা যদি আমরা ভাগ করি A1, A2, A3, A4, এই চারটা জোনের মধ্যে সব সিমিলার ক্লাইমেটোলজিস্ট ক্যারেক্টারিস্টিক্স যেগুলোর মধ্যে আছে, ধরো যে A1, A2, তাহলে আমরা এই দুইটার যে ম্যাক্সিমাম ফ্লাড ফ্লো এবং ড্রেনেজ এরিয়া সেটাতে আমরা কাজ করব। এই মেথডে কি করা হয়, অ্যাভেলেবল যে ফ্লাড পিক ডাটা আছে from a large number of catchments which do not significantly differ from each other. অ্যাভেলেবল মানে এই দুইটা জোন ফার্স্টে পিক করলাম, যে এই দুইটা জোনের ক্লাইমেটোলজিস্ট ক্যারেক্টারিস্টিক সেম মোটামুটি। তো এই দুইটা জোন পিক করার পর সেখান থেকে অ্যাভেলেবল ফ্লাডের যে পিক ভ্যালুগুলা সেগুলা তোমাদের, কারণ অ্যাভেলেবল যেহেতু একই রকম দুইটা, যেহেতু ক্লাইমেট প্লাস সেম, তার মানে এখানে ফ্লাডের যে পিক অলমোস্ট সেমই আসবে, বেশি একটা চেঞ্জ হবে না। তো এই দুইটা ডাটা নিলাম, নেওয়ার পর আরো দুইটা আমরা প্যারামিটার ইউজ করতে পারি, মেটেরোলজিক্যাল এন্ড টপোগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক। তো এই প্রপার্টি গুলোর ভিত্তি করে এই ডাটাগুলো চুজ করা হয়, করার পর এখানে একটা লগ লগ গ্রাফ প্লট করা হয়, যেটা ফ্লাড পিক ভার্সেস ক্যাচমেন্ট এরিয়া। এই ডাটাটা প্লট করার পর দেন এখান থেকে ম্যাক্সিমাম পিক ডিসচার্জ যে কোনো পয়েন্টের জন্য সেটা আমরা এখান থেকে বের করতে পারি। এবং দেন এখানে ফার্স্টে যে এম্পিরিক্যাল মেথডের জন্য যে তোমরা ফর্মুলা একটু দেখে আসছিলা, কিউ ইকুয়াল টু এফ এ, সেই ফর্মুলাটা এখানে ইউজ করা যায়। ইউজ করা গেলে দেন ওখান থেকে যে কোনো পয়েন্টের জন্য যে ডিসচার্জ আছে সেই ডিসচার্জটা বের করা যায়। আর এই গ্রাফটার যে সুবিধা সেটা হলো গ্রাফ বা ক্যালিব্রেশন গ্রাফ বা যেটাই বলি না কেন, আমরা যে কোনো গ্রাফ ড্র করার সুবিধা যেটা, যে গ্রাফটাকে যদি আমি ফিউচার জন্য এক্সটেন্ড করে দিই, সিমিলার টাইপসেরই তো গ্রাফ, এটা যদি আমরা এক্সটেন্ড করে দিই, ধরো যে এটুকু পর্যন্ত রেখে দিছো, তাহলে এখানে জাস্ট ধরো যে 10, 20, 30 এভাবে প্লট করে এটাকে যদি সেম ওয়েতে এক্সটেন্ড করে দিই, তাহলে এখানকার একটা ভ্যালুর জন্য এখান থেকে ডাটা নিয়ে সেটা বের করা পসিবল। এই জন্য আসলে এনভেলপ কার্ভটা ড্র করে রাখা হয় যাতে ফিউচারে ইউজ করা যায়। বোঝা গেছে এনভেলপ কার্ভটা কি? জি মিস।
ইউনিট হাইড্রোগ্রাফ মেথড আমি এখানে দেখাচ্ছি না, এটা চ্যাপ্টার 6 এ স্যার তোমাদের দেখাবেন, এটা নিয়ে আমি এখানে কথা না বলি। আচ্ছা, এরপর আসি ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি সিরিজ। এখানে আমি আর ডেফিনেশন গুলো তোমাদের বলে দেবো না, এটা তোমাদের মনে আছে কিনা, তোমাদের রিটার্ন পিরিয়ড, প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্স, এই ফর্মুলা গুলা, তারপরে এই ডেফিনেশন গুলা, এগুলো আমি দেখাইছিলাম প্রিসিপিটেশন চ্যাপ্টারে সম্ভবত। তোমাদের হয়তো একটা স্লাইড এক্সট্রা, একটা আমার হ্যান্ড রিটেন একটা লেকচার নোটও আমি দিয়েছিলাম, তো ওখান থেকেও দেখতে পারো, চাইলে এখান থেকেও দেখতে পারো, একই কথা, কোনো সমস্যা নেই। সেম জিনিস আমি আর রিপিট না করি। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েবুল ফর্মুলা, আমরা এর আগেও কিন্তু ওয়েবুল ফর্মুলা ইউজ করছিলাম, বাট ওয়েবুল ফর্মুলাতে আমরা কোনো ম্যাথ করছিলাম না। এখানে ওয়েবুল ফর্মুলা আছে, রিটার্ন পিরিয়ড টি, একই ফর্মুলা কোনো পার্থক্য নেই, প্রবাবিলিটি ফর্মুলা একই ফর্মুলা। তারপর ফ্যাক্টোরিয়াল দিয়ে যে ফর্মুলাগুলো, যে এন সাকসেসিভ ইয়ার, 3 বছর, 2 বছর বা 1 বছরও না হওয়ার যে প্রবাবিলিটি, সেই জিনিসগুলো এখানে আছে। আচ্ছা, এখান থেকে ম্যাথ দেওয়া নাই, বাট এখান থেকে যদি প্রবাবিলিটি ম্যাথ আসে, করতে পারবা না? প্রবাবিলিটি ম্যাথ করছো না প্রিসিপিটেশনে? পারবা কিনা? জি মিস। যদি ডাটা দিয়ে বলা হয় যে 2 বছর পরে ফ্লাড আবার আসার চান্স কতটুকু, বা একবারও না আসার চান্স কতটুকু, যদি আমি ওই ডাটাটা ইনকর্পোরেট করি, এখান থেকে পারা উচিত, কারণ আমরা এটা প্রিসিপিটেশনও শিখে আসছি। আচ্ছা, এই টপিকটা যখন পড়বা তখন ম্যাথটা প্রিসিপিটেশন ওখান থেকে একবার একটু দেখবা। এরপরে আসি এখন আসি ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসে আমাদের কিছু মেথড আমরা ফলো করি, গাম্বল এক্সট্রিম ভ্যালু ডিস্ট্রিবিউশন, লগ পিয়ারসন টাইপ 3 ডিস্ট্রিবিউশন, লগ নরমাল ডিস্ট্রিবিউশন। তোমাদের শুধুমাত্র এই মানে আন্ডার গ্রাজুয়েটে তোমরা গাম্বল এক্সট্রিম ভ্যালু ডিস্ট্রিবিউশন যেটা, সেটাই তোমরা আন্ডার গ্রাজুয়েটে ডিটেলস দেখবা। তোমরা যদি এমএসসি করো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ, তখন তোমরা লগ পিয়ারসন, লগ নরমাল, আরো অনেক টাইপস আছে, এই জিনিসগুলো তখন দেখতে পারবা। এই জিনিসগুলো এখন তোমাদের দরকার নাই, জাস্ট নামগুলো একটু দেখে রাখবা যে আমরা কি কি মেথড দিয়ে আমরা এই ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে পারি। সেটা হলো গাম্বলস এক্সট্রিম ভ্যালু ডিস্ট্রিবিউশন, লগ পিয়ারসন, লগ নরমাল। গাম্বলস মেথডটাই মেইনলি আমরা ওয়ার্ল্ড ওয়াইড ফলো করে থাকি, এবং মোস্টলি ইউজড মেথড যদি বলতে চাই তাহলে সেটা হলো গাম্বলস মেথড। আচ্ছা, এখন আসি গাম্বলস মেথডটা কি। Extreme value distribution was introduced by Gumbel, is commonly known as Gumbel's distribution, এবং এটা যেটা বললাম যে most widely used probability distribution function in hydrologic and meteorological studies for prediction of flood peak, maximum rainfall, maximum wind speed. তাহলে গাম্বল মেথডের ইউজ যদি বলা হয় তাহলে বলতে পারবো না ইউজটা কি, যে prediction of flood peaks, maximum rainfall, maximum wind speed. আলটিমেটলি গাম্বলস মেথডটা ইউজ করে এই ক্যালকুলেশন গুলা করা হয়ে থাকে। কাজে যদি গাম্বলস মেথড কেন ইউজ করি বলা হয়, তাহলে এটা অ্যান্সার। Gumbel defined a flood as the largest of 365 daily flows. The annual series of flows constitute a series of largest value of flow. 365 দিনের, বুঝতে পারতেছো এখানে 1 বছরের ডাটা নিয়ে কাজ করা হয়। ইউজুয়ালি আমরা এর আগে কয় দিনের ডাটা নিয়ে কাজ করছি, তো এখানে বছরের ডাটা নেই, এখানে কোনো সার্টেন, যেমন আজকেই তোমরা একটু আগে দেখছিলা যে 35 মিনিট, 40 মিনিট, এভাবে সার্টেন টাইম ইন্টারভালে আমরা ডেপথ অফ রেইনফলটা ক্যালকুলেট করছিলাম, কিন্তু আমরা এখানে 1 বছরের ডাটা নিয়ে আমরা এখানে কাজ করব। আচ্ছা, তো দেখো তোমাদের এখানে অনেকগুলো ফর্মুলা দেখতে পাচ্ছ, এই ফর্মুলাগুলোর মধ্যে কিছু ফর্মুলা ম্যাথ করতে তোমাদের ইউজ করতে হবে, যে ফর্মুলাগুলো ম্যাথে ইউজ হবে
সেই ফর্মুলা গুলাই শুধুমাত্র তোমরা এখান থেকে মুখস্থ করবা। আদার্স ফর্মুলা গুলা এক্সেস ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই। যে ফর্মুলা গুলো তোমরা ম্যাথে ইউজ করবা, ম্যাথ করাবো যখন তখন দেখবা ম্যাথে যেগুলো ইউজ করবা শুধুমাত্র সেগুলাই তোমরা এখান থেকে দেখবা। আচ্ছা, এখন আসি গাম্বলস ইকুয়েশন xt equal to x bar plus k sigma n minus 1। এটা জেনারেলাইজ গাম্বলস ইকুয়েশনের যে ফর্মুলা সেটা। তো দেখো সিগমা কি, সিগমা তো আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা বের করার প্রসেস আমরা প্রিসিপিটেশনই করে আসছি। আমরা প্রিসিপিটেশনে সিগমা বের করছিলাম। তোমরা কি ম্যানুয়াল ওয়েতে বের করছিলা নাকি ক্যালকুলেটরে বের করছিলা? কিভাবে বের করছিলে তোমরা ওখানে? হ্যালো, স্যার একবার একটু বলবেন? গাম্বলস মেথডে আমরা যে সিগমাটা বের করি, সিগমাটা তো তোমরা প্রিসিপিটেশনের সময় বের করে আসছিলা, মনে আছে? 2.1 ম্যাথটা তখন ওখানে কি তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করছিলা নাকি ম্যানুয়াল প্রসেসে বের করছিলা? মিস ক্যালকুলেটর, মিস আগে একটু ব্যাক ক্যালকুলেশন করতে হয়েছিল। আচ্ছা, তো এটার তাহলে আমি নতুন করে কোনো নিয়ম শিখাচ্ছি না, তোমরা যে যেভাবে করো ওভাবেই রাইট, কোনো সমস্যা নেই, বাট প্রসেসটা ঠিক হতে হবে। কাজেই তোমরা সেম মিস ওয়ান কাইন্ড অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওয়ান কাইন্ড অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেভাবে বের করে সেই প্রসেসই তোমরা যদি ম্যানুয়াল ওয়েতেও করতে চাও করতে পারো, যদি ক্যালকুলেটরে করতে পারো, কোনো সমস্যা নেই। কে হলো ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। কে এর ফর্মুলা দেওয়া আছে yt minus yn বার ডিভাইড বাই sn। এখন এটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা যদি এখন আমি বুঝাই কিছুই বুঝবা না, ম্যাথ করার সময় আমি এটা বুঝাই তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। আচ্ছা, এখন আসি ম্যাথে। গাম্বলস মেথডের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। অ্যানুয়াল ম্যাক্সিমাম রেকর্ড ফ্লাড ইন রিভার ভ্রিমা অ্যাট দেরগাঁও আর ট্রিবিউটারি অফ দ্য, মানে এটা ইন্ডিয়ার একটা প্রদেশের কথা বলা হচ্ছে যেটা 1951 থেকে 1977 পর্যন্ত ডাটা, এই যে তিনটা রোয়ের ডাটা দেওয়া আছে 1951 থেকে 1977 পর্যন্ত। গাম্বলস মেথডে বের করতে বলছে, ফ্লাড ডিসচার্জ বের করতে হবে। আচ্ছা, এখন একটা একটা করে হিসাবে আসি। এখন এখানে অনেক ওয়েতে করা আছে, আমি এই ওয়েতে তোমাদের করাবো। আমি যেভাবে করাবো সেটা আমার সাথে সাথে তুলে নিতে হবে, তাহলে হোপফুলি তোমাদের বুঝতে ইজি হবে। আচ্ছা, এখন দেখো 1951 থেকে 1977, তাহলে বছর কয়টা হচ্ছে, এন এর ভ্যালু কত আসবে? কয় বছরের জন্য ডাটা এটা? বলো আমাকে, এন এর ভ্যালু কত? মিস 26। 26 তো হওয়ার কথা না? 1951 হিসাব করছো? না মিস 27। এন এর ভ্যালু 27। আচ্ছা দেখো, এখানে এন এর ভ্যালু 27 আর প্রত্যেকটা ভ্যালু, এই যে ফ্লাডের যে ভ্যালু সেটাকে যদি সামেশন অফ এক্স আই ধরি, তাহলে এই যে প্রত্যেকটা ভ্যালু, এই ভ্যালুগুলো যোগ করে যদি আমরা এন দিয়ে ভাগ করি তাহলে পাবো কি এক্স বার না? প্রত্যেকটা ভ্যালু যোগ করে এন দিয়ে, এন মানে কি এই যে 27। আমার সাথে সাথে একটু করবা, একজন কারোর কাছে ক্যালকুলেটর আছে? তোমাদের এখানে অনেক কিছু করে করা আছে, ম্যাথটা দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট এতটা বড় না। এই প্রসেসে না করে আমি আমার মতো করে করায় দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে ইজি হবে। ক্যালকুলেটর কার সাথে আছে? জি মিস। আচ্ছা, এই সবগুলা যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলাকে একটু যোগ করো, যোগ করে এন দিয়ে ভাগ করো, এন বলতে 27 ইয়ার দিয়ে ভাগ করো।
কত আসে আমাকে একটু জানাও। তোমরা নেক্সট ক্লাস থেকে ক্যালকুলেটর সাথে রাখবা, কারণ এই ম্যাথ গুলো আমি একটাও এই বইয়ের মতো করে করাবো না, আমি আমার মতো করাই দেবো। তোমাদের সাথে ক্যালকুলেটর, খাতা কলম যাতে থাকে। আচ্ছা, ও বের করুক এক্স বার, এখান থেকে আমরা বের করব, দেন সিগমা। সিগমা বের করতে হবে, সিগমা n মাইনাস ওয়ান আর কি, শুধু সিগমা না তো, সিগমা n মাইনাস ওয়ান। একজন একটু সিগমা বের করো তো। সিগমার ফর্মুলাটা মনে আছে? না হলে এখান থেকে দেখো, রুট ওভার এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইড বাই n মাইনাস ওয়ান। এটা ক্যালকুলেটর দিয়ে এই ফর্মুলাটাতে সিগমা বের করো। সিগমাটা বের হলে কত আসে আমাকে একটু জানো। এক্স বার কত আসছে? 4 to 60.15. 60.15 Ma'am, 63. ও 63। আচ্ছা, এটা আসছে মিটার কিউব পার সেকেন্ড এক্স বার, যেহেতু এটার ইউনিট ছিল মিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, সিগমা কত আসে? আমাদের মেইন ফর্মুলা কি ছিল? এক্স টি ইকুয়াল টু এক্স বার প্লাস কে সিগমা n মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা ছিল, আমরা এই ফর্মুলাটা দিয়ে করার চেষ্টা করতেছি। তাহলে এক্স বার আসলো, আর কে এর ভ্যালু আমরা পরে বের করতেছি, আগে সিগমাটা আমাকে বলো, তারপর আমরা কে তে যাচ্ছি। সিগমাটা কি বের করতে পারছো? কে এর ফর্মুলাটা একটু দেখে আসি। কে দেখো, এখানে কে বলা আছে ওয়াই টি মাইনাস ওয়াই বার এন ডিভাইড বাই এস এন। এখন ওয়াই টি করতে পাবো, ওয়াই টি রিডিউস ভ্যারিয়েট টি ডিভাইড বাই টি মাইনাস এন। তাহলে আমাদের কোশ্চেনে দেখো তো ওয়াই টিটা আমাদের কে বের করার আগে তো ওয়াই টি বের করে আসতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কে লাগবে, আমাদের কে ইকুয়াল টু ওয়াই টি মাইনাস ওয়াই এন ডিভাইড বাই এস এন। তাই তো, এখন ওয়াই টি বের করার ফর্মুলা আমরা দেখলাম মাইনাস লন টি ডিভাইড বাই টি মাইনাস ওয়ান। টি কত আমরা 100 ইয়ারের জন্য বের করব, তাহলে মাইনাস লন 100 ডিভাইড বাই 100 মাইনাস ওয়ান। এটা করলে কত আসে? আরেকজন এই ভ্যালুটা বের করে দেখো তো কত আসে। মিস, আমি তো সিগমা ম্যানুয়ালি বের করতাম, কিন্তু মিস এতগুলা ডাটা আমার ক্যালকুলেটরে আর কি বসানো যাচ্ছে না, লিমিট রিচ করে ফেলছে। আচ্ছা, তোমাদের ক্যালকুলেটরে এতগুলো ডাটা তোমরা ম্যানুয়ালি করতে গেলে সময় লাগবে। জি চেষ্টা মিস। করো যে ক্যালকুলেটরে স্টেট মোড দিয়ে করা যায় সেভাবে করতে। যারা এর আগের বার করছে তাদের কাছ থেকে একটু দেখে নিও। আর এখানে সিগমার ভ্যালুটা ইউজুয়ালি আসার কথা, এটা 132.6 মিটার কিউব পার সেকেন্ড, এটা আসার কথা। ওয়াইটিটা কত আসছে? Miss 4.6. 4.6। আচ্ছা,
YT এখান থেকে পেলাম, এখন YN আর SN এটা কোত্থেকে পাবো? দেখো আমাদের এটা বের করতে টেবিল লাগবে। এই যে টেবিলটা, এই টেবিলটা এই টেবিলটা একটু তোমরা কষ্ট করে একটু দেখো। এন এর ভ্যালু দেখতে পাচ্ছ, স্যাম্পল সাইজ আমরা এখান থেকে নোন 10 20 30 এভাবে স্যাম্পল সাইজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। স্যাম্পল সাইজ কিন্তু আছে, কারণ এন এর ভ্যালু আমরা কাউন্ট করতে পারতেছি। যদি স্যাম্পল সাইজ ইনফিনিটি বলা থাকতো, যে স্যাম্পল সাইজ ইজ ভেরি লার্জ, তাহলে একটা কন্ডিশন, আর যদি স্যাম্পল সাইজ কাউন্টেবল হয় তাহলে আর একটা কন্ডিশন। তোমাদের আমি দেখাচ্ছি স্যাম্পল সাইজ পার্থক্যের জন্য। আচ্ছা, যদি স্যাম্পল সাইজ very large or infinity, তাহলে কে এর ফর্মুলা এটা ইউজ করতে হবে। তখন কিন্তু এন আর তোমরা বের করতে পারবা না। তখন এন বের করতে না পারলে এসএন ওয়াইএন দুইটার একটাও বের করতে পারবা না। সেই ক্ষেত্রে এটা ওয়াইএন এর ফিক্সড ফর্মুলা এবং এসএন এর ফিক্সড ভ্যালু আর কি, ঠিক আছে? তখন এই ফর্মুলাটা বের করতে ইউজ করতে হবে। আর এখন যেহেতু আমাদের স্যাম্পল সাইজটা নোন, আমরা এখন 4 থেকে বের করব। এন এর ভ্যালু আমাদের কত আসতেছে? 27। তার মানে এখানে 20 আর 30 এর মাঝে কোনো একটা বিষয়, আর এখানে 27। তাহলে 27 হলে তাহলে এই ভ্যালু 4টা নিয়ে ইন্টারপোলেশন করতে পারবা না? ইন্টারপোলেশন করলে 27 এর জন্য তোমরা এখান থেকে পাবা YN। সেম জিনিস এখানে 27 এর জন্য এই বরাবর যেতে হবে কিন্তু, তাহলে এটা 27 আর এটা কত? 37। এই দুইটা ভ্যালুর জন্য তোমরা এখানে ইন্টারপোলেট করবা। দেখো এটা 27 এর জন্য আসতেছে 1.1004, 37 এর জন্য আসতেছে 1.1336। এই দুইটা নিয়ে ইন্টারপোলেট করলে তোমরা এখানে তোমাদের যে ভ্যালুটা, সরি 20 এর জন্য, এটা ভুল বললাম, 20 আর এটা না, তোমাদের তো ডিরেক্ট ভ্যালু মনে পাচ্ছই, তোমার তিনটা ক্যালকুলেশন ডিরেক্ট ভ্যালু তো পাওয়া যাবে মিস। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি তো, যে তোমাদের তো ডিরেক্ট, তোমাদের তিনটা ক্যালকুলেশন লাগতেছে না, তোমরা ডিরেক্ট ভ্যালু পাচ্ছ। হ্যাঁ আচ্ছা, তার 27 থেকে তোমরা এখান থেকে এটা এটা হলো তোমাদের জন্য ভ্যালু, আর এটা হলো তোমাদের জন্য। 27 এর ভ্যালু আছে, আমি বলছি ভ্যালু নাই। আচ্ছা, তো তোমরা এখান থেকে ডিরেক্ট এই চার্ট তোমাদের কোশ্চেনে অবশ্যই প্রোভাইড করে দেওয়া থাকবে যদি স্যাম্পল সাইজ দেওয়া থাকে। আর স্যাম্পল সাইজ যদি লার্জ বলা থাকে তাহলে তো ফর্মুলা এই চার্ট আর লাগতেইছে না, তখন তোমরা ওই ফর্মুলার এখানে যেটা আছে এটা সেটাতেই বসা করে ফেলবা। তাহলে এখন কি আমরা কেটি বের করতে পারবো না? কে সব ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলছি অলরেডি। দেখো জি মিস। এখন বের করা যাবে। ওয়াইটি বের করে আসলাম, এটা টেবিল 7.3, এটা টেবিল 7.4। এখান থেকে এটা বের করছি, তাহলে কে বের করতে পারবো? কে যদি বের করি তাহলে এক্স বার বের করছি, কে বের করছি, সিগমা বের করছি, এক্স টি বের করতে পারবা? এক্স 100, এক্স টি, তখন টি এর ভ্যালু কত? 100, তখন একটা ভ্যালু পাবা এখান থেকে। তাহলে তোমাদের দেখো এত বড় ম্যাথটা ছিল, দেখো কি পরিমাণ বড় একটা ম্যাথ ছিল, সেই জিনিসটা আমরা শর্টকাটে এভাবে করতে পারবো। তোমরা চেষ্টা করবা সিগমা যেটা সেটা ক্যালকুলেটর স্টেট মোড দিয়ে যেভাবে বের করো সেভাবে বের করতে, তাহলে তোমাদের জন্য টাইমটা তুলনামূলক কম লাগবে, না হলে কিন্তু ম্যাথটা শর্ট করে আসলে কোনো লাভ হবে না। এখান থেকে x 100 বের করবা, তাহলে x 150, সেম জিনিস চেঞ্জ হবে কোথায়? ওয়াইটিটা চেঞ্জ হবে, বাকি মোটামুটি সবই সেম থাকবে। এখান থেকে x 150টা বের করতে পারবা। ম্যাথটা কি বুঝতে পারছো? এই যে ফর্মুলা দেখালাম, কয়টা ফর্মুলা এই চ্যাপ্টারে? এই কয়টি ফর্মুলা লাগবে? এটা একটা, এটা একটা, এটা একটা, আর একটা যদি ইকুয়েশন নোন মানে স্যাম্পল সাইজ যদি ইনফিনিটি হয় বা স্যাম্পল সাইজ যদি অনেক বেশি বড় হয়, সেই ক্ষেত্রে যদি এন এর ভ্যালু না থাকে তখন আর একটা ফর্মুলা দেখছি। এই 4টা ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে আমাদের। বোঝা গেছে?
এটুকু পর্যন্ত কি জি, miss। আমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের আজকে এটুকু পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা